চায়। আজকে এনসিপি কে নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এসব কি বলল? সমন্বয়কদের ফাঁসি হবে নিশ্চিত। এইদিকে ডক্টর ইউনূসের পতন অনিবার্য। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। এনসিপি নাইপটি হয়ে গেছে। ওই সার্জি, ওই হাসনাত, এই পাটোয়ারিরা ওরা এই বাংলাদেশের সব জায়গায় বসে চাঁদাবাজি করতেছে, দুর্নীতি করতেছে। জুলাই ঘোষণাপত্র দেবে, সেই দিন এনসিপির লোকেরা কোথায় গেল? হানিমুনে গেছে, মানে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। সেনাপ্রধানের কথা আজকে সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠান ছিল। সেখানে সেনাপ্রধান সাম্প্রতিক সময়ে সেনাবাহিনী এবং সেনাপ্রধান সম্পর্কে যে সকল বাজে মন্তব্য এনসিপি নেতারা করেছে সেই সকল বিষয়ে তিনি অনেকটা ধৈর্যের পরিচয় দিয়েছেন। আজকে সেনাপ্রধান বলেছেন, তিনি বলেছেন যে তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে। দর্শক আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক শ্রোতা, এবার সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এতদিন পরে মুখ খুলল সমন্বয়কদের বিরুদ্ধে, এনসিপিদের বিরুদ্ধে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা অনেকেই জানেন এতদিন যাবত এনসিপির নেতাকর্মী সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সাজিদ আলম, নাহিদ ইসলাম, নাসিরউদ্দিন পাটোয়ারি, আক্তার হোসেন, সমন্বয়করা সকলেই সেনাপ্রধানকে নিয়ে নানান ধরনের মন্তব্য করেছেন। বাংলাদেশ সেনাবাহিনীর কর্তৃপক্ষকে নিয়ে নানান ধরনের মন্তব্য করেছেন। বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে নানান ধরনের মন্তব্য করেছেন। অবশেষে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একটি মাত্র কথায় তাদের মুখ বন্ধ করে দিল। প্রিয় দর্শক, কঠিন বিপদে পড়ে গেছেন এনসিপির নেতাকর্মী এবং সমন্বয়ক। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা পর্যন্ত হারাতে পারে। দর্শক, আমি বেশি কথা বলবো না। আজকের এই ভিডিওগুলো দেখলেই আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন আজকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এনসিপি দল এবং সমন্বয়কদের নিয়ে কি কি মন্তব্য করলো এবং কি কি আলটিমেটাম দিল। দর্শক, বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। বলছিলাম সেনাপ্রধানের কথা। আজকে সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠান ছিল। সেখানে সেনাপ্রধান সাম্প্রতিক সময়ে সেনাবাহিনী এবং সেনাপ্রধান সম্পর্কে যে সকল বাজে মন্তব্য এনসিপি নেতারা করেছে সেই সকল বিষয়ে তিনি অনেকটা ধৈর্যের পরিচয় দিয়েছেন। খুবই ভালো কথা, অভিভাবক হিসেবে ধৈর্যের পরিচয় দেওয়ারই কথা। কিন্তু তিনি যখন ধৈর্যের পরিচয় দিচ্ছেন এবং সেটা এনসিপি নেতাদের কর্মকাণ্ডের কারণে, তখন কি তিনি এই গ্যারেন্টিটা দিতে পারেন যে এনসিপি নেতার জায়গায় যদি সাধারণ কোনো ব্যক্তি এই ধরনের মন্তব্য করতেন কিংবা এই ধরনের মন্তব্যের 100 ভাগের 1 ভাগও করতেন, তাহলে তাদের বেলাতেও সেনাপ্রধান বলতেন যে ওরা ছোট মানুষ, ওরা ভুল করেছে, বড় হলে ঠিকই বুঝতে পারবে? বলতেন কি? প্রশ্নটা সেখানেই জাগে। সেনাপ্রধান আজকে অফিসার্স অ্যাড্রেসে অনেক কথাই বলেছেন। গণমাধ্যম যে তথ্য দিচ্ছে, যদিও অফিসার্স অ্যাড্রেসে কোনো গণমাধ্যমকে অফিসিয়ালি অ্যালাউ করা হয় না, তবুও বাংলাদেশের ম্যাক্সিমাম গণমাধ্যমে তিনি কি বলেছেন ব্যাপারগুলো চলে এসেছে। গণমাধ্যম শিরোনাম করেছে এভাবে যে তারা ভুল বুঝতে পেরে লজ্জিত হবে। সেখানেই সেনাপ্রধান সম্পর্কে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে নানা কটূক্তি নিয়ে মন্তব্য করে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, এসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই। যারা এসব করছে তাদের বয়স কম, আমাদের সন্তানের বয়সী। তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে, তারা নিজেরাই লজ্জিত হবে। মানে এসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই, এই বাক্যটা তিনি কেন ব্যবহার করলেন সেটা মানে আমি অন্তত বুঝতে পারিনি। হ্যাঁ, বলতেই পারেন যে তারা ছোট মানুষ, ভুল করেছে, বড় হলে ভুল বুঝতে পারবে, কিন্তু এসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু থাকবে না এটা তো হতে পারে না। কারণ এসব মন্তব্যে সেনাবাহিনী তো অখুশি হয়েছেই। এখন মানে ব্যাপারটা হচ্ছে যে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশান নেওয়া যাচ্ছে না, সরকারের তাদের পক্ষে একটা অবস্থান রয়েছে, সেটা তো সাধারণ মানুষ সবাই বোঝে। কিন্তু অখুশি হওয়ার কিছু নেই এটা সত্য নয়, কিন্তু বরং বলা যায় যে আদতে তাদেরকে কিছু বলা যাচ্ছে না কিংবা মানে বলতে পারছে না। তার কারণ হচ্ছে যে একটা ভাবনা সমাজে প্রতিষ্ঠিত হয়েছে যে গত 1 বছরে এই দেশটার স্টেক হোল্ডার হয়ে গেছে তারা, এই দেশটার এক ধরনের মালিকানা দাবি করে ফেলেছে তারা, যে এখন তারা যা করবে, যা বলতে চাইবে, যা করতে চাইবে, যা ইচ্ছা পোষণ করবে সব কিছুই যেন বৈধ। এবং প্রধান উপদেষ্টা সেরকম একটা মন্তব্যও করেছেন যে তারা যেভাবে চাইছে, যেভাবে চালাতে চাইছে, যেভাবে চলতে চাইছে, আমি শুধু তাদেরকে সহযোগিতা করছি, আমি নতুন করে কিছু করছি না। এটাতেই প্রতিষ্ঠিত হয় যে তাদের সমস্ত কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার জন্যই প্রধান উপদেষ্টা তার দায়িত্বে রয়েছেন। কিন্তু সেনাবাহিনীর
সেনাপ্রধানের সম্পর্কে ব্যক্তিগত কথা হলে সেনাপ্রধান ব্যক্তিগতভাবে তিনি ক্ষমা করে দিতেই পারেন, কিংবা সেই ব্যাপারে তিনি অনেক বেশি উদারপন্থী হতেই পারেন। কিন্তু গোটা বাহিনীকে নিয়ে যখন মানে ন্যাক্কারজনক বাক্য প্রয়োগ করা হচ্ছে, শব্দ প্রয়োগ করা হচ্ছে, অপমানজনক কথাবার্তা বলা হচ্ছে, সামরিক গোয়েন্দা বাহিনীর মানে সদর দপ্তর উড়িয়ে দিতে চাওয়া হচ্ছে, তখনও যদি সেনাবাহিনী প্রধানের এরকম মন্তব্য হয় যে ওরা ছোট মানুষ, বড় হলে সব ঠিক হয়ে যাবে, তাহলে তো সুনীলের সেই কবিতাই প্রতিষ্ঠিত হয়ে যাবে যে আমি আর কত বড় হব দাদা ঠাকুর। শেষ পর্যন্ত হয়তো মানে এরকম ব্যাপারই প্রতিষ্ঠিত হবে যে 33 বছর কেটে গেল তবু কেউ কথা রাখেনি। সেনাপ্রধান আরও যে সকল কথা বললেন সেই সব কথার মধ্যে রয়েছে নির্বাচনের কথা। দেশ এখন নির্বাচনের দিকে যাচ্ছে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতার জন্য সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। দীর্ঘ সময় ধরে সেনাবাহিনী মাঠে রয়েছে, এত দীর্ঘ সময় সেনাবাহিনী কখনো মাঠে থাকেনি। আগামী নির্বাচনের পরে সেনাবাহিনী আবার ব্যারাকে ফিরে যাবে, এই ধরনের কমন কিছু কথা রয়েছে। কিন্তু তার ওই মন্তব্যটাই চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সেখানেই প্রশ্ন আসছে যে সেনাবাহিনী কি উদারতা দেখাচ্ছে, নাকি সেনাবাহিনী আদতে সরকারের সঙ্গে সরকারের অবস্থানের কারণে পেরে উঠছে না। সরকার এই ধরনের মানে বাজে মন্তব্য যারা করছে তাদের পক্ষে অবস্থান নিয়েছে, সেই কারণে সেনাবাহিনী এক ধরনের অসহায়ত্ব প্রকাশ করছে। এই অসহায়ত্ব প্রকাশ করার কোনো কারণ অন্তত মানে সাধারণ মানুষ দেখে বলে মনে হয় না। কারণ আপনি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেন, তাদের কাছে তো একটা বার্তা অন্তত দিতে হবে যেন যা করেছে ভবিষ্যতে সেটা যেন আর পুনরাবৃত্তি না করে। যদি এরকম নমনীয় অবস্থায় তারা বুঝতে পারে, তারা তো একসময় এই কথাও বলে ফেলবে যে এরা কিছুই করতে পারে না, এদেরকে যা ইচ্ছা তাই বলা যায় এবং আরও যা ইচ্ছা তাই বলতে থাকবে, তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে সেটা অনুমান করলেই তো গা শিউরে ওঠে। হচ্ছেটা কি আদতে? মানে দেশে আদতে কাদের শাসন চলছে? সরকারের শাসন চলছে নাকি এনসিপির গুটি কয় নেতার শাসন চলছে, যারা যা ইচ্ছা তাই বলছে, যা ইচ্ছা তাই করছে, কিন্তু সেই ব্যাপারে সরকারের কোনো বক্তব্য নেই, সরকারের কোনো অবস্থান নেই। সরকারের উপদেষ্টাদের সম্পর্কে যখন চাঁদাবাজির অভিযোগ উঠছে, উপদেষ্টারা যুক্তি খণ্ডন করে যখন বলছেন ভোরবেলায় বাসায় খাবার দেওয়ার কেউ নাই, সেজন্য নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যায়, সেখানে হাঁসের মাংস না পেলে ওয়েস্টিনে যায়, সেটাকে বৈধতা দিচ্ছেন আবার সরকারের উপপ্রেস সেক্রেটারি টক শোতে এসে আর একজন অতিথির সঙ্গে রীতিমতো ডিবেট করছেন, বলছেন সরকারের উপদেষ্টার কি একজন উপদেষ্টার কি মানে ওয়েস্টিনে নাস্তা করার মতো ক্যাপাসিটি নেই, তার স্ট্যাটাস কি নাই ওয়েস্টিনে নাস্তা করার মতো। তখন যখন প্রশ্ন আসে যে একজন উপদেষ্টা বেতন পান কত, 1 লক্ষ টাকা, তো 1 লক্ষ টাকা যে বেতন পায় সে ওয়েস্টিনে মানে নাস্তা করবে, লাঞ্চ করবে, ডিনার করবে, টাকা কোত্থেকে আসে, কে দেয় টাকা? তখন আবার প্রেস সেক্রেটারি যে পাল্টা উত্তরটা দিতে চান সেখানেই মানে নিজে ধরা খেয়ে যান, বলেন যে বিলটা যে সেই দিয়েছে তার গ্যারেন্টি কি, তার সঙ্গে তো অনেকেই থাকে, যে কেউ তো বিল দিতে পারে, তার মানেই কি? তখন পাল্টা যুক্তিতে তিনি ধরা খেয়ে যান। তখন পাল্টা যুক্তি আসে যে তাহলে দলবল নিয়ে যান, অন্যরা বিল দেয়, এই কারণেই যে তিনি মন্ত্রীর চেয়ারে আছেন তার কাছ থেকে যেন স্বার্থ বাগিয়ে নেওয়া যায়, এই কারণেই তাকে নিয়ে যে ওয়েস্টিনে খাওয়ায়, শেরাটনে খাওয়ায় কিংবা রেডিসনে খাওয়ায়, এই ব্যাপারগুলো নিয়মিতই হয়। সব কিছুরই যেন বৈধতা দেওয়ার জন্য, সমস্ত ভুল সমস্ত অপকর্মের বৈধতা দেওয়ার জন্যই যেন সরকার এবং সরকারের লোকজন একেবারে মানে চাতক পাখির মতো বসে আছে চেয়ে, যে কখনই একটা ভুল আসবে তখন সেইটা ভুলটাকে কিভাবে বৈধতা দেওয়া যায়, এবং বৈধতা দিতে গিয়ে সেটা যে আরও লেজে গবরে অবস্থা হয়ে যায়, সেই ভাবনাটা বোধহয় সরকারের বিভিন্ন স্টেক হোল্ডারের থাকে না।
সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থা, অপরিসীম আস্থা, সীমাহীন আস্থা, সেই আস্থার জায়গায় বোধহয় আজকে একটু ফাটল ধরল। এই ধরনের নমনীয় কথা যে তারা ছোট মানুষ, বাচ্চা মানুষ, এই বাচ্চা মানুষরা বড় হলে ঠিক হয়ে যাবে। 28 বছর, 30 বছর, 32 বছরের তরুণদের আপনি বাচ্চা বলে ট্রিট করছেন, অথচ তারা দাবি করছে রাষ্ট্র তাদের এখন দখলে, রাষ্ট্রের সমস্ত কর্মকাণ্ড তাদের কথা মতো চলবে, তারা যেভাবে চাইবে সেভাবে চলবে। বলে দিল ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, তার মানে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। বলে দিচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন আগে হতে হবে, সেটা বৈধ হোক আর অবৈধ হোক, সেটা বাস্তবায়ন না করে নির্বাচন হবে না। সরকার সে পথেই যেতে হবে, সরকারকে বাধ্য হতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন চাইছে, সরকারকে বাধ্য হতে হবে সেটাই মানতে। তাহলে তাদেরকে আপনি বাচ্চা বলে আখ্যা দিচ্ছেন কিভাবে? প্রশ্নটা সেখানে। একটু বেশি উদারতা হয়ে গেল কিনা? আর এই উদারতার কারণে সেনাবাহিনী এবং সেনাবাহিনী সংক্রান্ত যত প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো যে বিতর্কের মুখে পড়ে যাবে, সেই ভাবনাটা কি একবার ঠান্ডা মাথায় ভেবেছেন আপনারা? প্রশ্নটা সেখানে। দর্শক, গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে সেনাপ্রধান বলেছেন। তিনি বলেছেন যে তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে। সেনা সদরে অফিসার্স অ্যাড্রেস যথারীতি যেটা তিনি করেন সেটা গণমাধ্যমে এসছে। দেখেন, এটা একটা কত বড় লজ্জা এবং শিক্ষা উল্টা দিলেন। সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে নিয়ে সাম্প্রতিক সময় সোশ্যাল মিডিয়াতে যে যার মতন করে অনেকেই বক্তব্য রেখেছেন, রিপোর্ট করেছেন, যার কোনো ভিত্তি নেই। মাঝে মধ্যে ব্যাখ্যা দিয়েছে যখন নাকি গণমাধ্যমে এসছে, ভারতীয় গণমাধ্যমে বা আমাদের দেশের গণমাধ্যমে, তখন মাঝে মধ্যে দিয়েছেন। কিন্তু ওয়াকারুজ্জামান এত ঠান্ডা মাথার মানুষ যে তিনি ইনফ্লুয়েসড হয়নি, অর্থাৎ এই সমস্ত আলোচনা দেখে যে তিনি পাল্টা কোনো পদক্ষেপ নেবেন, ধরবেন, মারবেন, কাটবেন, এই মধ্যে যাননি। বরং তিনি দেখেন কি বলছেন, যে তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে। আসলে তারা কি বড় না? এদের মধ্যে তো বড়ও আছে, এবং তারা যে না বুঝে এই কাজগুলো করছে তাও কিন্তু না। কিন্তু তারপরও তিনি তাদেরকে ছোট হিসাবেই একটা স্নেহের দৃষ্টিতে, একটা কি বলবো, ভালোবাসা, স্নেহ, মায়ার দৃষ্টিতেই কিন্তু কথা বলছেন। এবং এটা কিন্তু বড় লজ্জা পাওয়ার কথা, যারা ক্রমাগতভাবে সেনাপ্রধান এবং সেনাবাহিনী নিয়ে নানা রকম জল্পনা কল্পনা করা হচ্ছে যে সেনাবাহিনীর মধ্যে গ্রুপিং, এই গ্রুপের সঙ্গে ওই গ্রুপের এই নেই। জেনারেল ওয়াকার হচ্ছে ভারতের কাছে দাসখত দিয়েছেন, তার লক্ষ্য হচ্ছে আবার হাসিনাকে ফিরিয়ে আনা। এই সমস্ত নানা রকম কথাবার্তাগুলো চালাচালি হয়েছে, এগুলি আর বিস্তারিত না বলাই ভালো। এখানে দেখেন তিনি কি বলছেন, যে এসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই। সম্ভবত কোনো একজন সেনা কর্মকর্তা এই বিষয়টাই তুলেছেন, তখন তিনি উত্তর দিচ্ছেন, এসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই। যারা এসব করছে তাদের বয়স কম, আমাদের সন্তানের বয়সী। তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে, তখন নিজেরাই লজ্জিত। আসলে আমার ধারণা যে আস্তে আস্তে লজ্জা পাওয়া শুরু করেছে, কারণ আগের মতন সেই তীব্রভাবে ওয়াকারকে উত্তেজিত করা, ওয়াকারকে টার্গেট করে যেই ধরনের বক্তব্য, সেইগুলো কিন্তু এখন দেখি না। মঙ্গলবার সকালে ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে সেনা সদস্যদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি এই কথা বলেন। এতে পদস্থ কর্মকর্তারা সরাসরি উপস্থিত ছিলেন এবং দেশের অন্য সব সেনা স্থাপনার কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হন। এখানে দেখেন সেনাপ্রধান কত চমৎকার একটা দক্ষ সংগঠক। তিনি যাই সমস্যা, যা কথাবার্তা, সবগুলো কিন্তু প্রকাশ্যে নিয়ে আসেন এবং তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেন, যাতে সেনাবাহিনীর মধ্যে ঐক্য এবং ঐক্য দৃঢ় থাকে এবং বিভ্রান্তির কোনো সুযোগ না পায়, যে বিভ্রান্ত করে যে বিভক্ত করবে সেনাবাহিনীকে, সেই সুযোগটা তিনি দিচ্ছেন না। যার জন্য ঘন ঘন তিনি প্রায় প্রতি মাসেই সম্ভবত, অথবা 1 মাস 2 মাস পর পর এই অফিসার্স অ্যাড্রেস এটি চালু করেছে। এটা একটা চমৎকার, নিজেদের মধ্যে সমালোচনা, আত্মসমালোচনাগুলো, যেটা সাধারণত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকা উচিত, সেটা সেনা বাহিনীর মধ্যে জেনারেল ওয়াকার এটা চালু করেছেন। সেনাপ্রধান বলেন, দেশ এখন নির্বাচনের দিকে যাচ্ছে। অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে। যাই হোক, মূল বিষয়টা এটা আর একটা পার্ট, সেই পার্টে আমি আলোচনা করব। এখানে
আপনারা নিজেরাই দেখেন যে অতীতে কখনো সেনাবাহিনী বা সেনাপ্রধানকে নিয়ে এরকম আলোচনা হয়েছে কিনা, হয়নি। যারা করেছে তারা দেশের বাইরে থেকে করেছে এবং 15 বছরে সেনাবাহিনীকে নিয়ে যে ধরনের আচরণ করেছে শেখ হাসিনার সরকারের সময়, তখন সেই আলোচনাগুলো মানানসই ছিল। এবং সত্যি জেনারেলদের কেউ কেউ ওই যে জিয়ার মতন কিছু জেনারেল, ডিজিএফ এর কিছু কর্মকর্তা, আরো কিছু জেনারেল আছে, আমি নাম না বললাম, তারা একেবারে নিজেদের প্রমোশনের জন্য, নিজেদের ভাগ্য নিশ্চিত করার জন্য, অথবা লুটপাটের টাকাগুলো নিরাপদ রাখার জন্য, মানে যারা কেনাকাটা নানাভাবে দুর্নীতিতে লিপ্ত ছিল, তারা ছিল শেখ হাসিনার ক্যাডার। তারা সেনাবাহিনীকে কলঙ্কিত করেছে। কিন্তু সেনাবাহিনী কিন্তু প্রতিষ্ঠান হিসেবে মানে খুব শক্ত অবস্থানে ছিল বলে শেষ পর্যন্ত তারা গণঅভ্যুত্থানে মানুষের পাশে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে দেশকে রক্ষা করেছে, নিজেদের সম্মানটাকে পুনরুদ্ধার করেছে। কিন্তু দুঃখজনক হচ্ছে এত বড় সাফল্যের পরও জেনারেল ওয়াকারকে সামনে রেখে তিনি শেখ হাসিনার আত্মীয় এই কথা বলে যেভাবে কোণঠাসা করার চেষ্টা করেছে, এবং কেন সেনাপ্রধান পদত্যাগ করছেন না, কেন রাষ্ট্রপতি পদত্যাগ করছে না, এই জায়গাগুলো নিয়ে ক্রমাগতভাবে কেউ কেউ কথা বলেছেন, অপপ্রচার চালিয়েছেন, কিন্তু একটা জবাবও কিন্তু সেনাপ্রধান দেননি। তিনি তার কাজে অবিচল থেকেছেন এবং এখন পর্যন্ত তিনি আছেন। প্রিয় দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনারা শুনতে পারলেন যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এনসিপির কথার বিপরীতে, সমন্বয়কদের কথার বিপরীতে, তাদের কথার জবাবে সেনাপ্রধান আজকে সেনা ক্যান্টনমেন্টে কি বললো। দর্শক, আজকের এই ভিডিওতে যেসব আলোচনা শুনতে পারলেন এবং সেনাপ্রধান যেসব মন্তব্য করেছে, আপনাদের কাছে কি মনে হচ্ছে? প্রিয় দর্শক, দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন আপডেট নিউজ নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।